ফ্রান্সের ইতিহাসে সবথেকে রহস্যজনক প্রেতের আগমন ঘটেছিল সম্ভবত মেরি অ্যান্টোয়ানেটের উপস্থিতি। ভার্সাইয়ের প্রাসাদ সংলগ্ন বাগানে দুজন সম্ভ্রান্ত ইংরেজ মহিলা একবার হারিয়ে যান। সেই বাগানে প্রকাশ্য দিবালোকে তাঁরা কাকে দেখেছিলেন? মেরি অ্যান্টোয়ানেটকে? নাকি সবই তাদের দেখার ভুল? এটি একটি আশ্চর্যজনক ঘটনা, যার রহস্য আমাদের কাছে আজও অনাবিষ্কৃত। কিন্তু তদানীন্তনকালে এ ঘটনা খুব আলোড়ন তুলেছিল, এ কথা সবাই স্বীকার করেছেন। পরবর্তীকালেও সেই দুই ইংরেজ রমণীর চাক্ষুষ অভিজ্ঞতাকে কেন্দ্র করে কিছু গবেষণা নতুন করে আলোকপাত করলেও সত্যিই সেদিন মেরি অ্যান্টোয়ানেট এসেছিলেন কিনা তা আজও রহস্য এবং সন্দেহের পর্যায়ে রয়ে গেছে। ভার্সাইয়ের বাগানে সেদিন দুই মহিলা যা দেখেছিলেন তা নির্ভরযোগ্য সত্য কিনা তা কেউ হলফ করে বলতে না পারলেও গবেষকরা যে এই দুই প্রত্যক্ষদর্শীর বিবরণকে এত কেন মূল্য দিয়েছিলেন তাও একটি ভাববার বিষয়। এই দুই মহিলা ছিলেন পেশায় সম্মানিতা, বয়সে এবং বংশমর্যাদায় ছিলেন রানী ভিক্টোরিয়ার সমগোত্রীয়। এদের একজনের নাম শার্লো অ্যানি মোবার্লি। তিনি জন্মগ্রহণ করেন 1846 সালে। 15টি ভাই বোনের মধ্যে তিনি দশম। লেখাপড়াতে তিনি ছিলেন উচ্চশিক্ষিতা, মেধায় ছিলেন অত্যন্ত তীক্ষ্ণ। এর জন্য তার পারিবারিক পরিবেশ তাকে খুবই সাহায্য করেছিল। বাবা ছিলেন উইনচেস্টার কলেজের কৃতি প্রধান শিক্ষক এবং স্যালিসবরির বিশপ। অন্য ইংরেজ মহিলার নাম ছিল এলিনর জর্ডান। বংশমর্যাদায় তিনিও খুব একটা হেলাফেলার নন। তাঁর পিতা ছিলেন ডার্বিশায়ারের অন্তর্গত অ্যাসবোর্নের ধর্মযাজক। যাই হোক, শার্লোর সঙ্গে জর্ডানের বয়সের বেশ কিছু পার্থক্য সত্ত্বেও দুজন ছিলেন দুজনের পরম মিত্র। 1866 সাল মিস মোবার্লি অক্সফোর্ডের সেন্ট হুকস কলেজের অধ্যক্ষা হয়ে এলেন। তখন তার বয়স 40। বিবাহ করেননি। দিন রাত পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন আর অবসর সময় কাটান দেশ ভ্রমণে। সেন্ট হুকস হলটি ছিল মেয়েদের আবাসিক হোস্টেল। বিদেশ থেকে বা দূর দূর অঞ্চল থেকে যারা লেখাপড়া করতে আসতো তারাই ওখানে বসবাস করত। রাশভারী অধ্যক্ষা হিসাবে মিস মোবার্লিকে প্রত্যেকেই বেশ সমীহ করে চলত। দেখতে দেখতে অনেকগুলো বছর এই হোস্টেলে প্রধান অধ্যক্ষা হিসাবে কাটিয়ে দিলেন মিস মোবার্লি। আসলে তিনি হয়তো এই পেশাটিকে মনে প্রাণে ভালোবেসেছিলেন, তাই এতদিন তাঁর মধ্যে কোনো কর্মশৈথিল্য আসেনি। কিন্তু বয়স সবসময় মনের ইচ্ছে পূরণ করে না, শরীর এসে বাদ সাধে। দেখতে দেখতে প্রায় 55 বছর বয়স হয়ে গেল। কর্তৃপক্ষের কাছে তিনি আবেদন জানালেন এক সহকারিণীর জন্য। আবেদন মঞ্জুর হল। নতুন সহকারিণী হয়ে এলেন মিস জর্ডান। মিস মোবার্লির থেকে উনি বয়সে অনেক ছোট। জর্ডানকে প্রথম সাক্ষাতেই মোবার্লির বেশ ভালো লাগলো। বেশ চটপটে আর করিতকর্ম। তবুও হোস্টেল কর্তৃপক্ষের নির্দেশে উভয়কে একই সঙ্গে একটি ছোট্ট ভ্রমণে বের হতে হলো। ঠিক হলো 15 দিনের ছুটিতে উভয়েই প্যারিস যাবেন। যদিও মিস জর্ডানের অনেকবারই প্যারিস ভ্রমণ করা ছিল, তবুও তিনি নতুন সহকারিণীর সঙ্গী হলেন, কারণ মিস মোবার্লির একবারও প্যারিস যাওয়া হয়নি। বলাই বাহুল্য, জর্ডান ছিলেন বেশ মিশুকে ধরনের মহিলা, আর মোবার্লির তো মিস জর্ডানকে ভালোই লেগেছিল। ট্রেনে ওঠার পর উভয়ের বন্ধুত্ব হতে বেশি সময় লাগলো না। এর পরের কাহিনী সেই ঐতিহাসিক রহস্যময় ভ্রমণ বৃত্তান্ত। সেই বৃত্তান্ত শোনার আগে
আমার মনে হয় একবার ইতিহাসের পাতায় কিছুক্ষণের জন্য ঘুরে আসা দরকার। মেরি অ্যান্টয়েনেটের জীবন ইতিহাস সামান্য জানা থাকলে পরবর্তী কাহিনীর রহস্যময়তা অনুধাবন করতে সাহায্য করবে। মেরি অ্যান্টয়েনেট পৃথিবীর ইতিহাসে একটি উল্লেখযোগ্য নাম। বিশেষ করে ফ্রান্সের ইতিহাসে তৎকালীন সভ্যতায় মেরি অ্যান্টয়েনেট রানী হয়েও জীবদ্দশায় তিনি জনখ্যাতি পাননি, বরং জনমানসে তিনি ছিলেন বিলাসী, খামখেয়ালি এবং হঠকারিণী। মেরি অ্যান্টয়েনেটের যখন ফ্রান্সের রানী, তখন ফ্রান্সের ঘোর দুর্দিন। ফ্রান্সের জনগণ মনে করত তাদের দুঃখ দুর্দশার জন্য রানীর দায়িত্বও কিছু কম ছিল না। 1755 সালের 2রা নভেম্বর অ্যান্টয়েনেট ভিয়েনায় জন্মগ্রহণ করেন। অস্ট্রিয়ার সম্রাট প্রথম ফ্রান্সিস এবং মারিয়া থেরেসার কন্যা ছিলেন এই মেরি অ্যান্টয়েনেট। সম্রাট দুহিতা অ্যান্টয়েনেটের আজন্ম সুখ আর ভোগে লালিতা পালিতা। তার উপর বাবা মায়ের চোখের মণি তিনি। দুঃখ এবং দারিদ্রতা যে কি জিনিস সেটুকু বোঝার ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই ছিল না মেরি, আর তার খোঁজ রাখার প্রয়োজনই বা কি। ফলে খুব ছোট থেকেই মেরি হয়ে উঠলেন খামখেয়ালি আর বিলাসী প্রকৃতির। যখন যেটি দরকার সেই মুহূর্তেই সেটি হাতের সামনে পাওয়া চাই, নইলে নইলে যে কি তা বলার কোনো প্রয়োজন নেই। কন্যার এই খামখেয়ালিপনা আর অতি আদুরে স্বভাব বাবা মাও লক্ষ্য করেছিলেন, তাই তারা কন্যাকে নিজেদের কাছে রাখতে চাইলেন না। মাত্র 15 বছর বয়সে মেরির বিয়ে দিয়ে দিয়েছিলেন। আশা করেছিলেন বিয়ের পর স্বামীর গৃহে গেলে হয়তো বা কন্যা পাল্টাতে পারে। বিয়ে হলো ফ্রান্সের যুবরাজের সঙ্গে। 1774 সালে ফ্রান্সের রাজার মৃত্যুর পর যুবরাজ সিংহাসনে বসলেন রাজা ষষ্ঠদশ লুইস। ফ্রান্সের নতুন রানী হলেন মেরি অ্যান্টয়েনেট। মেরির মা বাবা ভেবেছিলেন স্বামীর গৃহে গেলে মেয়ের হয়তো মতি ফিরবে, কিন্তু তা হলো না। 15 বছর বয়সে যুবরাজের পত্নী হলেন, আর 19 বছর বয়সে হলেন রানী। জীবনের দুঃখ কষ্টের দিক তার দেখা হয়নি। আশেপাশের জগতে কেবল সচ্ছলতা আর স্বাচ্ছন্দ্যের জোয়ার 19 বছরের রানীর পক্ষে তাই বেহিসাবি হওয়া ছাড়া আর কোনো গতি ছিল না। নিত্য নতুন উপায়ে তিনি সুখ খুঁজে বেড়াতেন। ফ্রান্সের তখন ঘোর দুর্দিন। বিশেষ করে রাজা ষষ্ঠদশ লুইসের রাজত্বকালে সাধারণ মানুষের দুঃখ দারিদ্র্য চরমে উঠেছিল। বিশেষ করে দিনমজুর আর চাষি সম্প্রদায়ের মধ্যে অভাবের জ্বালা তীব্র আকার ধারণ করেছিল। অনাহার আর রোগ একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছিল তাদের ওপর। এক বেলাও পেট পুড়ে খাওয়ার সংস্থান তাদের ছিল না। জনগণের ক্রোধ আর রোষ বেশি দিন চাপা রইল না। প্রতিদিন অবস্থা সঙ্গীন থেকে সঙ্গীনতর হয়ে উঠল, আর শেষ পর্যন্ত সেই জনরোষ একদিন ফরাসি বিপ্লবে রূপান্তরিত হলো। মাত্র কটা বছর, 1774 থেকে 1779, 5 বছরের মধ্যে সারা দেশ একসঙ্গে জ্বলে উঠল। 1779 সালে অক্টোবরে ভার্সাইয়ের রাজপ্রাসাদে বিপ্লবের আগুন ধরে গেল। ক্রুদ্ধ জনতার রোষ রাজপরিবারকে প্রাসাদ থেকে প্যারিসে পলায়ন করতে বাধ্য করল। সাধারণ মানুষের ছদ্মবেশে তারা পালাতে পেরেছিলেন উন্মত্ত জনতার হাত থেকে বাঁচার জন্য, কিন্তু তা হলো না। রাজা রানীকে আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না। দেশের আপামর জনতা যে রাজার শত্রু, উভয়ই শেষ পর্যন্ত জনতার হাতে বন্দী হলেন। সশস্ত্র প্রহরীরা বন্দিনিবাসের দরজায়। বিদ্রোহী এবং দেশপ্রেমিক বিপ্লবীরা চাইল প্রকাশ্যে তাদের বিচার করা হোক। অবশেষে বিচার শুরু হলো। ফল কি হবে তা জানাই ছিল। 1793 সালের 21 জানুয়ারি গিলোটিনের করাত রাজা ষষ্ঠদশ লুইসের মাথাটি কেড়ে নিল। তবে
মুক্তি পেলেন না রানী অ্যান্টয়েনেট। অবশেষে 1793 সালের 16 অক্টোবর রাজা ষষ্ঠদশ লুইসের মতো তিনিও নিজের মাথা দিয়ে গেলেন গিলোটিনের নিচে। এরপর কেটে গেছে অনেক বছর। পৃথিবীর ইতিহাসে ঘটেছে অনেক বিবর্তন। জীবনের সব ঋণ শোধ করে মেরি অ্যান্টয়েনেট হয়েছেন ইতিহাসের একটি চাঞ্চল্যকর এবং করুণ নাম। মেরির জীবন ইতিহাস বারবার স্মরণ করিয়ে দেয় স্বেচ্ছাচারিতার পরিণাম। কিন্তু সেটাই কি শেষ কথা? সত্যিই কি মৃত্যুর পর আর কোনো কিছুই অবশিষ্ট থাকে না? অতৃপ্ত বাসনা নিয়ে কেউ মারা গেলে আমরা দেখেছি সেসব আত্মারা বারবার পৃথিবীর আশেপাশে ফিরে আসতে চেয়েছে। মেরিরও কি অতৃপ্ত বাসনা কিছু ছিল? তাঁরও কি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুনর্বার বাঁচার বাসনা জেগেছিল? অন্তত ষষ্ঠদশ লুইসের জীবদ্দশায় আমরা দেখেছি মেরি বাঁচার জন্য সে সংগ্রাম করেছে। কিন্তু রাজার মৃত্যুর পর মেরিকে আমরা পেয়েছি শান্ত এবং স্থির উদাসীন এক মূর্তির মতো। অনেক ঝড়ের শেষে পৃথিবী যেমন শান্ত হয়, মেরিও ঠিক তেমনি সারা জীবন ভোগবিলাসের শেষে হয়ে পড়েছিলেন নির্বিকার। শান্তভাবে এসেছে নিজের বিচারের এজলাসে। দৃঢ় উন্নত ভঙ্গিতে শুনেছেন নিজের মৃত্যু পরোয়ানা। তারপর রানীর মতো বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে গেছেন গিলোটিনের নিচে। তবু যেন মনে হয় সব শেষ হয়েও কিছু শেষ হয়ে যায়নি। অন্তত পরবর্তী ঘটনা যদি সত্যি হয় তাহলে ধরে নিতে হবে মেরি অ্যান্টয়েনেটের ছিল শেষ কিছু কথা বলার, যা তিনি জীবদ্দশায় বলে যেতে পারেননি। সেদিন 10 অগস্ট 1901 সাল, এই শতাব্দীর বছর শুরু। রানীর মৃত্যুর পর কেটে গেছে 108 বছর। পৃথিবীর মানুষ ইতিহাসের পাতা ব্যতি রেখে তার সবকিছু ভুলে গেছে। সচরাচর মনে পড়ে না তার জীবনের করুণ আলেখ্য। মিস মোবারলিয়া মিস জর্ডন গেছেন প্যারিস ভ্রমণে। বাড়িতে বসে না থেকে দুই অসমবয়সী নারী প্রতিদিন বিকালে বেরিয়ে পড়েন, আজ এখানে কাল সেখানে, কখনো ট্রেনে কখনো বা অন্য কোনো যানে। সেদিন হঠাৎ মিস জর্ডনের খেয়াল হলো ভার্সাইয়ের বিখ্যাত রাজপ্রাসাদ দেখতে যাবেন। মিস মোবারলির প্যারিস ঘোরা হয়নি এর আগে। ভার্সাইয়ের রাজপ্রাসাদে ঐতিহাসিক মূল্যও আছে যথেষ্ট। দুই মহিলা ট্রেনে চেপে উপস্থিত হলেন ভার্সাইতে। যতটা উৎসাহ নিয়ে তাঁরা এসেছিলেন, ভার্সাইয়ের রাজপ্রাসাদ তাদের তেমন মুগ্ধ করল না। তখন মিস মোবারলি জানালেন তিনি পেট্রিট ট্রায়ানোতে যাবেন। বিখ্যাত পেট্রিট ট্রায়ানো মেরি অ্যান্টয়েনেটের সাধের বাড়ি। ভার্সাইয়ের রাজপ্রাসাদ থেকে কিছু দূরে বাগানের মধ্যে অবস্থিত এই পেট্রিট ট্রায়ানো। পায়ে হেঁটেই তারা রওনা হলেন। সাধারণত অন্যান্য দর্শনার্থীরা কোনো পথ নির্দেশককে সঙ্গে নেন। অপরিচিত স্থান, পথ ভুল হতেই পারে। সঙ্গে পথ নির্দেশক থাকলে অনেক পরিশ্রম আর হয়রানি লাঘব হয়। কিন্তু মহিলা সুলভ লজ্জায় তাঁরা কোনো পথ নির্দেশক অথবা পথ নির্দেশিকার বইও কিনলেন না। তাঁরা ভাবলেন বিখ্যাত স্থান, স্থানীয় লোকজনদের জিজ্ঞেস করলেই তারা পেট্রিট ট্রায়ানোতে পৌঁছে যাবেন। আগেই বলেছি, অপরিচিত স্থানে পথ ভুল হওয়ার সম্ভাবনা প্রতি পদে পদে। অচিরেই তাঁরা রাস্তা ভুল করলেন এবং পথ হারালেন। বড় রাস্তা ছেড়ে তাঁরা একটি গলির মধ্যে ঢুকে পড়লেন। ফলে পেট্রিট ট্রায়ানোতে পৌঁছানোর বদলে এসে উপস্থিত হলেন একটি গ্রাম্য আর মেঠো বাড়ির সামনে। মিস মোবারলির হঠাৎ কেমন যেন সন্দেহ হলো, হয়তো তারা ঠিক রাস্তায় আসেননি। সেই কুঁড়ে ঘরটির জানালার সামনে দাঁড়িয়ে তখন একটি গ্রাম্য মহিলা কাপড় থেকে জল ঝাড়ছিলেন। একবার তার কি মনে হওয়ায়
মহিলাটিকে প্রেটি ট্রানো সম্বন্ধে জিজ্ঞেস করেন, কিন্তু তিনি ফরাসি ভাষা জানতেন না। তবে আশ্চর্য হলেন মিস জর্ডন। যত সামান্য ফরাসি ভাষা জানা সত্ত্বেও গ্রাম্য মেয়েটিকে কিছুই জিজ্ঞেস করল না। আসলে মিস জর্ডন বোধহয় মেয়েটিকে লক্ষ্যই করেননি। এরপরে তিনি লক্ষ্য করেন যে সামনের দিকে ভাগ হয়ে গেছে দুটি গলি। গলি ধরে ওরা যাচ্ছিলেন। কিছু দূর এগোবার পরেই দেখলেন গলিটি 3 ভাগে ভাগ হয়েছে। দুজনে একবার থমকে দাঁড়ালেন। দুজন দুজনের মুখের দিকে তাকালেন। দুজনের মুখে তখন একটা প্রশ্নই আটকে আছে, এবার কোন রাস্তায়? কয়েক সেকেন্ড চিল করতে না করতেই তাঁরা মধ্যবর্তী রাস্তায় দুজন লোককে দেখতে পেলেন। তাদের দেখে প্রসাদের মালি বলেই মনে হয়েছিল। সুতরাং আর কিছু চিন্তা না করে মাঝের রাস্তা ধরেই এগিয়ে চললেন তারা। মিস মোবারলি পরে অবশ্য বলেছিলেন যে লোক দুটিকে দেখে তার মনে হয়েছিল সাধারণ মালি নয়, এরা নিশ্চয়ই সৈনিক বিভাগের কোনো উচ্চ পদস্থ অফিসার হবেন। তাদের পরনে ছিল ধূসর সবুজ রঙের লম্বা কোট, আর মাথায় ছিল 3 কোণা টুপি। মিস জর্ডনও পরবর্তীকালে বলেছিলেন তিনিও ওই রকম দুজন লোককে দেখেছিলেন। এমনকি তাদের হাতে যে দড়িয়ে জাতীয় কিছু ছিল তারও উল্লেখ করেছিলেন। যাই হোক, লোক দুটিকে দেখার পর মিস মোবারলি এগিয়ে গেলেন প্রেটি ট্রানোর কোন রাস্তা পড়বে তার হদিশ জিজ্ঞেস করার জন্য। লোক দুটি ইংরেজি প্রশ্নের কি মানে করেছিল কে জানে। তারা ফরাসি ভাষায় উত্তর দিয়েছিল টু ড্রায়া। ভুল হয়েছিল এইখানেই। ড্রায়া শব্দটির ইংরেজি আবিধানিক অর্থ হলো রাইট, মানে দাবি বা অধিকার। কিন্তু মিস মোবারলি ধরে নিলেন তাদের বুঝি ডান দিকের গলিতে যেতে বলা হচ্ছে। কাল বিলম্ব না করে তারা ডান দিকে রাস্তা ধরে কিছু দূরে এগিয়ে গেলেন। একটু পরেই মিস জর্ডনেরই প্রথমে নজরে এলো একটি কুঁড়ে ঘর। বাড়িটির নির্মাণ কৌশল ছিল বহু পুরনো আমলের ফরাসি কায়দায়। কুঁড়ে ঘরটির সামনে দাঁড়িয়ে ছিল একজন মধ্যবয়সী স্ত্রীলোক ও একটি অল্প বয়সী কুমারী মেয়ে। সম্ভবত ছোট মেয়েটি ওই বয়স্কা মহিলারই কন্যা হবেন। কিন্তু মিস মোবারলি আর মিস জর্ডন দুজনে একটু আশ্চর্য হলেন, কারণ ওই দুজন গ্রাম্য মহিলার পরনে ছিল অতি পুরনো দিনের পোশাক আশাক, কম করেও 1 শতাব্দীর আগের পরিচ্ছদ। এসব পোশাকের চলন 1901 সালে ছিল না। কিন্তু বিস্ময়ের এখানেই শেষ নয়। আরও খানিকটা এগিয়ে গিয়ে তাঁরা একটা জিনিস লক্ষ্য করে বেশ চমকেই উঠেছিলেন। মেয়ে দুটির মনে কোনো মুখে কথা ছিল না। বয়স্কা মহিলাটিকে দেখে মনে হলো সে যেন হাতে একটা বালতি জাতীয় কিছু নিয়ে কোমর ভেঙে নিচু হয়ে কি যেন করছে, কিন্তু তার ওই ভঙ্গির মধ্যে জীবনের কোনো স্পন্দনই ছিল না। মনে হলো কেউ যেন তাকে শাস্তি দিয়ে ওইভাবে আজন্মকাল ধরে দাঁড় করিয়ে রেখেছে। মিস জর্ডন তো অস্ফুটে বলেই ফেললেন, তাদের এই প্রথম অদ্ভুত অভিজ্ঞতাটি পরবর্তীকালে বেশ গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। মেয়ে দুটিকে ওইভাবে নিশ্চল এবং নিথর অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে দুজনেই বেশ হতভম্ব হয়ে মুখ চাওয়াচাওয়ি করলেন। তখন তারা ভাবছিলেন এবার কি করবেন। ঠিক তখনই অকল্পনীয় ঘটনা ঘটতে শুরু করল। মুহূর্তের মধ্যেই তারা সুস্পষ্ট অনুভব করলেন চারিদিকে প্রকৃতির মধ্যে অভাবনীয় সব পরিবর্তন। আকাশের রং একটু আগেও ছিল নীল, হঠাৎই কেমন যেন সেই রং হয়ে উঠল বিবর্ণ হলুদ। আশেপাশে সমস্ত প্রকৃতির বুকে নেমে এলো রাতের নিস্তব্ধতা। এমন একটা পরিবেশ, চারিদিক অসহ্য নিস্তব্ধ। আশেপাশে একটা জীবন্ত প্রাণী পর্যন্ত নেই। এমনকি গাছে গাছে যেসব পাখিরা ওড়াউড়ি করছিল তারাও ছবির মতো স্থির। মিস মোবারলি আর মিস জর্ডনের মতো শিক্ষিতা দুই মহিলা
রীতিমতো ভয় পেয়ে গেলেন। তারা তাড়াতাড়ি পা চালিয়ে ওই অভিশপ্ত জায়গাটি পার হয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু কয়েক পা এগিয়েই আবার থমকে দাঁড়াতে হলো। কুড়েঘরটার ঠিক পেছনেই একটা জঙ্গল, কিন্তু জঙ্গলটাকে দেখে তাদের মনে হলো কে যেন থিয়েটারের জন্য চিরকালীন দৃশ্যপট এঁকে দিয়েছে। সেখানেও মৃত্যুর শীতলতা ছড়িয়ে রয়েছে। এরপর হঠাৎই তারা দেখতে পেলেন মাটির একটা ছোট্ট ঢিপি। সেখানে বসে আছে একটি মাঝ বয়সী লোক। লোকটির পরনে রয়েছে একটা পুরনো আমলের কালো আলখাল্লা আর মাথায় ঢাউস একটা টুপি। অন্য সময় এই লোকটিকে দেখে তাদের এমন কিছুই মনে হতো না, কিন্তু সেই অস্বাভাবিক পরিবেশের মধ্যে দাঁড়িয়ে দুজনেই তখন কিং কর্তব্য বিমূঢ় মনে হলো। মনে মনে তারা দুজনেই তখন ভাবছেন এখন কি করা যায়। ঠিক সেই মুহূর্তে মৃত্যুপুরীর শীতলতায় প্রাণের স্পর্শ লাগলো যেন। লোকটি বসা অবস্থায় ধীরে ধীরে ওদের দিকে ফিরে তাকালো। ওহ, সে কি বিভৎস মুখ, আর কি জঘন্য চাহনি লোকটি। মিস মোবারলি তো আঁতকে দুপা পিছিয়ে এলেন। অবশ্য অত ভয়ের মধ্যে দুজনের মনে একটা কথার উদয় হয়েছিল। লোকটা তাদের দিকে তাকিয়েছিল বটে, কিন্তু তার দৃষ্টি ঠিক তাদের দিকে নিবদ্ধ ছিল না। তার ওই কুৎসিত শয়তানি দৃষ্টিটা যেন বারবার বলছিল, Why are you here? Get out of here. Get out of here now. সেই মায়াময় পরিবেশে সেই রহস্যময় বিকেলে রাস্তা হারিয়ে ফেলা দুই ইংরেজ মহিলা মনে মনে হয়তো এটাই চাইছিলেন যে এই ভয়াবহ পরিবেশ থেকে এক্ষুনি পালিয়ে যাওয়া উচিত, নইলে যে কোনো মুহূর্তে আরো ভয়াবহ কিছু ঘটে যেতে পারে। ঠিক তখনই ঘটল আরো এক অদ্ভুত কাণ্ড। আশেপাশে কোনো জনমানবের চিহ্ন ছিল না, কিন্তু হঠাৎ যেন মাটি ফুঁড়ে বেরিয়ে এলো আরো একজন লোক। অবশ্য এই লোকটির মধ্যে অত ভীতিজনক তেমন কিছু ছিল না, তবে লোকটি যেভাবে হাঁপাতে হাঁপাতে এসে হাজির হলো তাতে মনে হলো যেন সে অনেক দূর থেকে ছুটতে ছুটতে আসছে। লোকটি তখন রীতিমতো উত্তেজিত। চিৎকার করে সে বলে উঠল, Gentlemen, why are you still standing here? Don't stand for another moment. What you want to see is not here, but over there. Please go, please go. বলেই হাত তুলে অন্য রাস্তা দেখিয়ে দিল। মিস জর্ডন বোধহয় কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু লোকটি সে অবকাশই দিল না। লোকটির দেখিয়ে দেওয়া রাস্তা ধরে উভয়ে কিছু দূর এগিয়ে গেলেন। সামনেই পড়ল অতি প্রাচীন একটি গ্রাম্য সেতু। সেতুটি পার হয়ে এসে পড়লেন বাগান ঘেরা একটি বাড়ির সামনে। তখন কিন্তু আর সেই আগের থমথমে অবস্থাটা ছিল না। প্রকৃতিও অনেক স্বাভাবিক। চারিদিকের পরিবেশ দেখে মনে হলো তারা যেন কোনো বউ বেড়াকে এসে পড়েছেন। যে বাড়িটার সামনে এসে ওরা দাঁড়ালেন ওটাই সেই বিখ্যাত প্রেটি ট্রায়ানো, মেরি অ্যান্টয়নেটের সাধের বাড়ি। অস্বাভাবিকতা পার হয়ে স্বাভাবিক এবং জাগতিক পরিবেশের মধ্যে আসতে পেরে উভয় যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। প্রাণ ভরে প্রকৃতির নির্মল বাতাস নিলেন। কিন্তু এখানেই মিস মোবারলির জন্য সব থেকে বেশি চমক আর বিস্ময় অপেক্ষা করেছিল। সবুজ ঘাসে মোড়া শান্ত লন্টের দিকে চোখ ফিরিয়ে ফিরিয়ে দেখছিলেন দুজনেই। সামনেই প্রেটি ট্রায়ানো, মেরি অ্যান্টয়নেটের প্রিয় আবাসস্থল। ঐতিহাসিক মূল্য এ স্থান বেশ উল্লেখযোগ্য। সহসা বিকেলের অর্ধম্রিয়মান আলোয় চমকে উঠলেন মিস মোবারলি। কোনো ভুল ছিল না তার দেখায়। বিকেলের আলোয় দৃশ্য অপেক্ষাকৃত কম উজ্জ্বল হলেও
মিস মোবারলির চোখের দৃষ্টি খুবই প্রখর। তিনি দেখলেন বাড়ির দিকে পিছন ফিরে এক সুবেশা রমণী ছোট্ট একটি টুলের উপর বসে আছেন। তার হাতে ধরা একটি কাগজ। বাঁ হাতটিকে সোজা টান টান রেখে কাগজটি চোখের সামনে ধরে আছেন। দেখে মনে হচ্ছিল তিনি যেন ছবি আঁকার স্কেচ করছেন। মিস মোবারলি বেশ আশ্চর্য হলেন। এই পরিবেশে এখন একজন মহিলাকে একা একা বসে থাকতে দেখা একটু অস্বাভাবিক। এই ঘটনার কিছু পরেই মিস মোবারলি এবং মিস জর্ডনের আর সেখানে দাঁড়াবার মতো মানসিকতা ছিল না। তারা চটপট বাগান সংলগ্ন বাড়িটার কাছে গিয়ে দাঁড়ালেন। এমন সময় বাড়ির ভেতর থেকে খুব প্রাণবন্ত এবং হাসি খুশি ভরা এক তরুণ এসে তাদের সামনে দাঁড়ালো। জিজ্ঞেস করলো তাঁরা কোথায় যেতে চান। তরুণটি শেষ পর্যন্ত তাদের ট্রেটি ট্রায়ানোর প্রধান ফটকের কাছে নিয়ে যায়। কিন্তু সেখানকার পরিবেশ সম্পূর্ণ অন্যরকম। এই যে এতক্ষণের দেখা অলৌকিক সব কাণ্ড কারখানা, তার কোনো চিহ্নই ছিল না। ট্রেটি ট্রায়ানোর প্রধান ফটক পার হতেই তাঁরা দেখলেন হাসি খুশি ভরা বহু দর্শনার্থীর ভিড়। সেই মুহূর্তে তাদের মনে হয়েছিল মৃত্যুপুরী থেকে তাঁরা ফিরে এসেছেন। মেরি অ্যান্টয়েনেটের ঐতিহাসিক বাড়ি দেখে একসময় ওরা দুজনে অন্যান্য দর্শনার্থীদের সঙ্গে নির্বিঘ্নে ফিরে এসেছিলেন প্যারিসে। এই ঘটনার সপ্তাহকাল পরেও মিস মোবারলিকে বেশ চিন্তাচ্ছন্ন এবং ভারাক্রান্ত দেখাতো। তাকে দেখে মনে হতো তিনি সর্বদাই কি যেন ভাবেন। এমনকি মনের ভার হালকা করার জন্য তিনি ইংল্যান্ডে তার বোনকে সব কিছু জানিয়ে চিঠিও লিখেছিলেন। এরপর ওই ইংরেজ মহিলা অনেক দিন ধরে সেদিনের ঘটনার মানে খোঁজার চেষ্টা করেছিলেন। পুরনো দিনের শোনা সব ভূতের গল্পের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা বারবার মিলিয়ে দেখছিলেন। তাঁরা দুজনেই একমত হয়েছিলেন যে সেদিন তাঁরা যা দেখেছিলেন তাতে তাঁরা দুজনেই একই সঙ্গে ভয়চকিত হয়েছিলেন। দুজনেই সেই বিকেলে একই সঙ্গে এক অজানা শিহরণে শিহরিত হয়েছিলেন। এমনকি দুজনে আলাদা আলাদাভাবে নিজেদের অভিজ্ঞতার কথাও লিখেছিলেন। পরে মিলিয়ে দেখেছিলেন দুজনের বক্তব্য আর অভিজ্ঞতা হুবহু এক। সেদিনটা ছিল 10ই অগস্ট। পুরনো ইতিহাসে ওই দিনটার একটি ঐতিহাসিক ঘটনাও তাঁরা পেয়েছিলেন। 10ই অগস্ট 1792 সাল। রাজার সুইস রক্ষী দল সেদিন সম্পূর্ণভাবে পরাজিত হয়েছিল, যার ফলে আর রাজার পক্ষে নিজের রাজতন্ত্রবাদ বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি। এরপর তাঁরা দুজনে তাঁদের পূর্ব অভিজ্ঞতা স্মরণ করে এবং মেরি অ্যান্টয়েনেটের জীবন ইতিহাসের সঙ্গে মিলন ঘটিয়ে লিখলেন একটি বই। বইটির নাম দিলেন অ্যান অ্যাডভেঞ্চার। অ্যান অ্যাডভেঞ্চার প্রকাশিত হয়েছিল 1911 সালে। আর ওই একই বছরে বইটির এডিশন হু হু করে বিক্রি হয়ে যায়।